নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে বিএডি থার্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। আর এটা হবে তোমাদের পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের উপর ভিডিও, হিস্ট্রি সাবজেক্টের উপর। দেখো, এখানে একক হলো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, আর এটি তোমাদের ক্লাস 6 থেকে নেওয়া হয়েছে। আর এর অন্তর্গত 3টি উপএকক আছে। ফার্স্ট উপএকক হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, 2 নম্বর উপএকক হলো প্রাচীন সাহিত্য ও বৈদেশিক বৃত্তান্ত, 3 নম্বর উপএকক হলো ওটা হচ্ছে পুনঃশিক্ষণ ও মূল্যায়ন। টোটাল পিরিয়ডের সংখ্যা এক করে দেখো, ছক করে দেওয়া আছে, 3টে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের হিস্ট্রি লার্নিং ডিজাইন আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারবে। লার্নিং ডিজাইন এছাড়া প্লেলিস্টে আরও অন্যান্য সাবজেক্টের উপরও পেডাগোজিক্যাল অ্যানালাইসিস আপলোড করা আছে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এছাড়া অন্যান্য কোনো লার্নিং ডিজাইন বা পেডাগোজিক্যাল অ্যানালাইসিস যদি তোমাদের বন্ধুদের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিও। দেখো, এখন হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, এই উপএককটি বিশ্লেষণ করা হবে। এখানে স্টার দেওয়া আছে, উপএককটি বিশ্লেষণ করা হলে তোমরা লিখেও নিতে পারো। এরপরে উপএকক কী বলা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক উপাদান। তারপরে বলা হচ্ছে বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ। প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের একটি উল্লেখযোগ্য উপাদান। প্রত্নতত্ত্ব বলতে মাটির নিচে ও ওপরে প্রাপ্ত প্রাচীন ভারতের ধ্বংসাবশেষ ও নির্দেশাবলী বোঝায়। প্রাচীন ভারতের ইতিহাস জানতে প্রত্নতত্ত্বগুলোর গুরুত্ব বিরাট। প্রশ্নবস্তুর পরে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান লেখমালা। মৌর্য সম্রাট অশোকের লেখমালা শ্রেষ্ঠ নমুনা। প্রাচীন ভারতের নানা স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা থেকে ইতিহাসের নানা কিছু জানা যায়। বাড়িঘর, প্রাসাদ, মন্দির এই সবই স্থাপত্যের উদাহরণ। দেবদেবী, মানুষ ও পশুর মূর্তি এগুলো হলো ভাস্কর্য। তবে প্রাচীন ভারতের চিত্রশিল্পের নমুনা যথেষ্ট পাওয়া যায় না। ভীমবেটকা ও অজন্তার মতো গুহার দেওয়ালগুলোতে আঁকা ছবিগুলো যদিও আজও রয়েছে, সেখানে ছবির বিষয় হিসাবে শাসক ও সাধারণ মানুষের জীবনের নানা দিক ফুটে উঠেছে। এর পরবর্তী পয়েন্ট হলো পূর্বর্জিত জ্ঞান। শিক্ষার্থীদের ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন উপাদান সম্পর্কে প্রাথমিক ধারণা আছে। প্রথমে কী বলছে, শিক্ষার্থীরা পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেই সম্পর্কে অবগত। তারপরে বলা হয়েছে শিক্ষার্থীরা প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য সম্পর্কে জানে। এর পরবর্তী পয়েন্ট হলো আচরণগত উদ্দেশ্যসমূহ নির্ধারণ। দেখো, এর মধ্যে কি বলা হয়েছে, বৌদ্ধিক ক্ষেত্র। প্রত্যেকটা পয়েন্ট যেভাবে করে লেখা আছে তোমরা ঠিক এরকমভাবে পয়েন্ট করে করে লিখে নেবে। বৌদ্ধিক ক্ষেত্রের মধ্যে এখানে আমরা প্রথমে লিখে নেব স্মরণ করা থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। শিক্ষার্থীরা প্রত্নক্ষেত্রের স্বরূপ স্মরণ করে বলতে পারবে। তারপরে বলা হয়েছে যে শিক্ষার্থীরা শিলালেখ কী সেই সম্পর্কে স্মরণ করে বলতে পারবে। এরপরে বলা হয়েছে যে শিক্ষার্থীরা প্রাচীন ভারতের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা বর্ণনা করতে পারবে। তারপরে আছে পরবর্তী পয়েন্ট উপলব্ধি করা। প্রথমে বলা হয়েছে যে শিক্ষার্থীরা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যে যুগের রাজাদের প্রবর্তিত মুদ্রা কতখানি সাহায্য করেছিল তা ব্যাখ্যা করতে পারবে। তারপরে বলা হয়েছে শিক্ষার্থীরা সাধারণ লেখকগুলোর সঙ্গে প্রশস্তি লেখকগুলোর পার্থক্য তুলে ধরতে পারবে। কুষাণদের ইতিহাস কিভাবে জানা যায় তা ব্যাখ্যা করতে পারবে। এরপরে আছে প্রয়োগ করা। প্রয়োগ করার মধ্যে কি বলা হয়েছে যে প্রাচীনকালে শিল্প গঠনশৈলীর সঙ্গে বর্তমানে শিল্প গঠনশৈলীর তুলনা শিক্ষার্থীরা করতে পারবে। প্রাচীনকালের স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শনের প্রকৃতি বিচার করে বর্তমান ভাস্কর্যের ও স্থাপত্যের উন্নতির দিক নির্দেশ করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট বিশ্লেষণ করা। প্রাচীন ইতিহাস জানার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রাচীন ভারতের চিত্রকলার বৈশিষ্ট্যাবলী শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা। মূল্যায়নের মধ্যে বলছে শিক্ষার্থীরা প্রত্নবস্তুর উপরে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে লেখমালার অবদান মূল্যায়ন করতে পারবে। শিক্ষার্থীরা প্রত্নবস্তুর পরীক্ষা থেকে লেখা ইতিহাস কতটা ঠিক তা বিচার করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃষ্টি করা বা সৃজন, যেটাকে বলা হয়। দেখো কি বলছে, শিক্ষার্থীরা প্রাচীন ভারতে কোন কোন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো পাওয়া গেছে তা একটি তালিকা প্রস্তুত করতে পারবে। তারপরে বলা হয়েছে যে শিলালিপির প্রাধান্য ভারতের কোন কোন অঞ্চলে ছিল তা শিক্ষার্থীরা মানচিত্রে অঙ্কন করে দেখাতে পারবে। এর পরবর্তী পয়েন্ট শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে কি বলা হয়েছে, দেখো
শিক্ষণ পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক কী কী উপাদান ভারতবর্ষের কোথা থেকে আবিষ্কার করা হয়েছে এবং ইতিহাস রচনায় এসব উপাদানের ভূমিকা কতখানি ইত্যাদি বিষয় শিক্ষক বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। শিক্ষার্থীর ফিডব্যাক নেওয়া হবে। তারপরে 2 নম্বর বলা হয়েছে প্রশ্নোত্তর পদ্ধতি। প্রশ্নোত্তরের মাধ্যমে প্রাপ্ত মূল বক্তব্য শিক্ষক কৃষ্ণফলকে লিখবেন। এক্ষেত্রে অগ্রগতিমূলক ও চিন্তা উদ্রেককারী প্রশ্নের মাধ্যমে পাঠদান কার্যে অগ্রসর হবেন। 3 নম্বর বলা হয়েছে আলোচনা পদ্ধতি। হরেক উপাদানের টুকরো জুড়ে কিভাবে প্রাচীন ইতিহাসের একটি সম্পূর্ণ চিত্র তৈরি করা যায় তা শিক্ষক আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেবেন। 4 নম্বর বলা হয়েছে গল্প বলা পদ্ধতি। শিক্ষক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সঙ্গে সংগতি রেখে গল্প বলবেন। 5 নম্বর প্রতিপাদন পদ্ধতি। প্রাচীন ভারতের কোন কোন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল এবং কী কী পাওয়া গিয়েছিল তা শিক্ষক চিহ্নিত করবেন। 6 নম্বর হচ্ছে নাটকীয় পদ্ধতি। নাটকীয় পদ্ধতিতে বিভিন্ন সম্রাট ও তাদের দ্বারা ব্যবহৃত লিপিগুলোর গুরুত্ব শিক্ষার্থীদের সামনে পরিবেশন করা হবে। এরপরে আছে শিখন সহায়ক উপকরণ। প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানের মূল বক্তব্য শিক্ষক বা শিক্ষিকা কৃষ্ণফলকে লিখে দেবেন। শিক্ষক প্রত্নতাত্ত্বিক উপাদান যেমন রয়েছে সৌধ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন মুদ্রা, শিলালিপি ইত্যাদি চার্টের মাধ্যমে দেখাবেন। তারপর হচ্ছে বিভিন্ন শাসকদের মুদ্রার ছবি সংবলিত চার্ট ব্যবহৃত হবে। সফটওয়্যার ও তার ব্যবহার। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো গুরুত্ব আলোচনা করার সময় এলসিডি প্রজেক্টর, ডিভিডি, সিডি বা কম্পিউটার ব্যবহার করা হবে। এর পরবর্তী পয়েন্ট হলো চক ও কৃষ্ণফলকের ব্যবহার। শিক্ষক প্রয়োজন অনুসারে প্রত্নক্ষেত্র, লেখমালা, প্রাচীন মুদ্রা, প্রাচীন ভারতের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা ইত্যাদি বিষয় কৃষ্ণফলকে লিখবেন। তারপরে আছে দেখো ব্ল্যাকবোর্ডে যে কৃষ্ণফলকে লিখবেন তার একটা ব্যবহার। তোমরা খাতার এক সাইডে কালো কালারের যে কৃষ্ণফলকের পেপারগুলো সেগুলো কিনতে পাওয়া যায় এবং সেগুলোর মধ্যে কাটিং করে সাদা কালির একটি পেন পাওয়া যায়, সেগুলো দিয়ে লিখে নেবে। বিষয় লিখে নেবে, শ্রেণী লিখে নেবে, যেই দিন পড়াচ্ছ সে তারিখ দেবে, তারপর একক লিখবে। যেমন এখানে একক কি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, আজকের পাঠ কি প্রত্নতাত্ত্বিক উপাদান। তারপর যে প্রত্নক্ষেত্র, যে বৃহৎ অঞ্চল জুড়ে প্রত্নতাত্ত্বিকদের খননকার্য চলে। লেখমালা, প্রত্নবস্তুর পরে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে বলেছে লেখমালা শ্রেষ্ঠ নমুনা, মৌর্য সম্রাট অশোকের লেখ। তারপর হচ্ছে প্রাচীন ভারতের শিল্পবস্তু, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। এরপরে আছে অনুসন্ধানী প্রশ্ন ও উত্তর। শিক্ষার্থীদের প্রজ্ঞামূলক স্তর ও বৌদ্ধিক স্তর বিষয়বস্তুর দ্বারা কতটা প্রভাবিত হয়েছে তা জানার জন্য শিক্ষক বা শিক্ষিকা কিছু অনুসন্ধানমূলক প্রশ্ন করবেন। যেমন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর ভূমিকা কতখানি। তারপরে বলা হচ্ছে পুরনো দিনের কথা সুন্দরভাবে লিপিবদ্ধ থাকলে সহজেই পুরনো সময়ের কথা জানা যায়, কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস তেমন সুন্দরভাবে কোথাও লিখিত আকারে পাওয়া যায় না। ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিকরা নানাভাবে সেই ইতিহাস জানার চেষ্টা করে, বিভিন্ন উপাদান সংগ্রহ করে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করে। এরকম এক উপাদান হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। মাটি খুঁড়ে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক উপাদান হরপ্পার ইতিহাস জানতে সাহায্য করে। প্রাচীন ভারতের ইতিহাস জানতে মানুষ ও পশুর হাড়গোড়, কঙ্কাল, নানা পত্র, শিলমোহর, মূর্তি ইত্যাদি বিবিধ প্রত্নবস্তুর গুরুত্ব বিরাট। ভারতের প্রাচীন সভ্যতাকে জানতে প্রাচীন লিপি ও মুদ্রা কীভাবে সাহায্য করেছে। প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লিপি খোদাই করে লেখা হতো। পাথরের গায়ে খোদাই করা লেখগুলোকে শিলালেখ বলা হয়। মৌর্য সম্রাট অশোকের লেখগুলো লেখমালা শ্রেষ্ঠ নমুনা। লেখমালাগুলোতে নানা অব্দের ব্যবহার দেখা যায়, তার থেকে ইতিহাসের অনেক কিছু জানা যায়। প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রাও প্রভূত উপকার করে। মুদ্রা শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে। অব্দও পাওয়া যায় মুদ্রায়। এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায়। কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায়। এইভাবে প্রাচীন লিপি ও মুদ্রা প্রাচীন সভ্যতার ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদানে সাহায্য করে। এরপর আছে কাজের পাতা। এক কথায় উত্তর দাও। প্রত্নক্ষেত্র কী? তারপরে বলা যে শিলালেখ কী? এরপরে আছে যে কুষাণদের ইতিহাস কিভাবে জানা যায়। তারপরে বলা হয়েছে প্রশস্তি কথার অর্থ কী। দেখো পুরোটা পড়ানোর পরে তারপরে শিক্ষার্থীদের কী কী জিনিস শিখলো সেটা বোঝার জন্য কাজের পাতা দেওয়া হলো। এরপরে চলে আসবো আমরা ছকের মধ্যে। দেখো ছকের মধ্যে প্রজ্ঞামূলক করার মধ্যে প্রথমে স্মরণ, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন,
তারপরে এটা হচ্ছে সৃষ্টি করা বা সৃজন। এইভাবে প্রত্যেকটা উপএককের মধ্যে তারপরে তার থেকে নৈবত্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী, এই যে 4টে ভাগ, প্রত্যেকটা থেকে দেখো 4টে করে। তারপরে তথ্যগত জ্ঞান, ধারণাগত জ্ঞান এবং পদ্ধতিগত জ্ঞান, এই রকমভাবে তারপরে এটা হচ্ছে অধিজ্ঞান। এবং প্রত্যেকটা বিষয় থেকে কটা করে প্রশ্ন করা হয়েছে এবং তার ফুল মার্কস কত, সেইভাবে করে আমরা টোটাল দেখব যে কত মার্কস হচ্ছে। এইভাবে যেরকমভাবে এই ছকটা দেওয়া আছে, তোমরা পুরো কোশ্চেন পেপারটা রেডি করার উপর বেস করে এই জিনিসটা তৈরি করতে হবে। দেখো বন্ধনীর ভেতরে প্রশ্নমান, যেটা এইমাত্র বললাম, ভেতরে হচ্ছে প্রশ্নের মান, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন করা হচ্ছে, এবং বন্ধনীর বাইরে কি বলা হয়েছে, প্রশ্নের সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন মোট নম্বর কত হলো 11, তাহলে শতকরা নম্বর কত হচ্ছে 55, এদিকে হচ্ছে 4 যদি হয় তাহলে শতকরা কত হচ্ছে 20, তারপরে 5 যদি হয় 25, আর এখানে ওটা হচ্ছে ফুল মানে 20-র ওপর যেহেতু আমরা প্রশ্ন করছি তাহলে তার 5 গুণ করে আমরা করে দেবো, তাহলে শতকরা হিসাবে বেরিয়ে যাবে, পার্সেন্টেজ হিসাবে। এই ছকটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই পুরো পেডাগজিক্যাল অ্যানালাইসিসটার মধ্যে। এই ছকটা ভীষণভাবে ভালো করে বুঝে তোমরা করে নেবে, ভীষণই সোজা, পুরো কোশ্চেন প্যাটার্নের উপরে বেস করে। তাহলে চলো এরপরে দেখে নিই কোশ্চেন প্যাটার্নটা। এরপরে আছে অভিক্ষাপত্র, অর্থাৎ যেটা কোশ্চেন পেপারটা। বিষয় লিখে নেব, ইতিহাস, পূর্ণমান কত 20, এইমাত্র আমি বললাম। তাহলে কত নম্বরে প্রশ্ন করছি আমরা, 20 নম্বরে। প্রথমে আমরা বলেছি যে ক্লাস 6-এর ওপর পড়ানো হচ্ছে এবং সময় 40 মিনিট। তাহলে এই সমস্ত জিনিসগুলো আগে লিখে নেব। তারপরে বলা হয়েছে যে একক, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। তারপরে দেখে নিই 1 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করো, এটি তথ্যগত সরণের মধ্যে। কয় বলা হয়েছে সমুদ্রগুপ্তের অশোকের এলাহাবাদ প্রশস্তি, অর্থাৎ এলাহাবাদ প্রশস্তিটি কার, সেটা সঠিক উত্তর নির্বাচন করতে হবে। খ বলা হয়েছে লেখমালায় আর ভাস্কর্যে নানা অব্দের ব্যবহার দেখা যায়। গ বলা হয়েছে প্রশস্তি কথার অর্থ গুণগান করা আর সমালোচনা করা। ঘ শিলালেখ হলো পাথরের না মাটির গায়ে খোদিত লেখা। উম বলা হয়েছে প্রাচীন ভারতের শিল্পবস্তুর নিদর্শন হলো স্থাপত্য না শিলালেখ। এরপরে 2 নম্বরেও আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্তর মধ্যে ক বলা হয়েছে প্রত্নক্ষেত্র কী। খ প্রত্নক্ষেত্র থেকে কি কি প্রত্নবস্তু পাওয়া যায়। গ বলা হয়েছে স্থাপত্যের কয়েকটি উদাহরণ দাও। ঘ প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে প্রত্নবস্তুর পরে কোন উপাদানটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। এরপরে কি আছে উম, ভাস্কর্য বলতে কি বোঝা। এর পরবর্তীতে 3 নম্বরের মধ্যে বলা হয়েছে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রাচীন ভারতের চিত্রশিল্পের নমুনা বর্তমানে কোথায় দেখা যায়, এটি তথ্যগত সরণের মধ্যে। তারপরে খ বলা হয়েছে টিকা লেখমালা। তারপরে 4 নম্বরে বলা হয়েছে রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্নের মধ্যে ক বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান কেন অনস্বীকার্য, তার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ পেডাগজিক্যাল অ্যানালাইসিসটি। এখানে ভিডিওটি শেষ করব এবং আরেকবার বলবো চ্যানেলটিতে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।